বন্ধুরা, ধনকুবের কে না হতে চায়? একদিনের জন্য হলেও বিলিয়নিয়ার হওয়ার স্বপ্ন কার নেই এই পৃথিবীতে? তবে পৃথিবীর ইতিহাসে সবথেকে ধনী ব্যক্তিকে আপনারা কি জানেন? ইলন মাস্ক, জেফ বেজোস নাকি বিল গেটস? আপনারা তো জানেনই বর্তমানে ফোর্বসের তালিকা অনুযায়ী এরাই হলেন পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি। কিন্তু যদি আমি আপনাদের বলি ইতিহাসের পাতায় এক সম্রাট ছিলেন যার সম্পদের পরিমাণ এদের থেকেও বেশি ছিল, তাহলে আপনাদের রিয়াকশন কেমন হবে? ঐতিহাসিকদের মতে তার মোট সম্পত্তির পরিমাণ 400 বিলিয়নেরও বেশি ছিল এবং পৃথিবীর অর্ধেক সোনার মালিকানাও ছিল তারই কাছে। তো আসলে কে ছিলেন সেই সম্রাট? চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে। ভিডিওটিকে শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, কারণ চ্যানেলটিকে গ্রো করতে আপনার সাপোর্ট খুবই জরুরি। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। বন্ধুরা, ঐতিহাসিকদের মতে চতুর্দশ শতাব্দীতে পশ্চিম আফ্রিকার মালি দেশে পৃথিবীর সবথেকে ধনী সম্রাট শাসন করতেন, যার নাম ছিল মানসা মুসা। মানসা শব্দটির অর্থ হলো রাজা। 1280 সালে একটি শাসক পরিবারে জন্ম হয় মানসা মুসার। তিনি ক্ষমতায় আসার আগে মালি সাম্রাজ্যের শাসক ছিলেন তার ভাই মানসা আবু বকর। 1312 খ্রিস্টাব্দে আবু বকর সিংহাসন ত্যাগ করে আটলান্টিক মহাসাগরে পাড়ি দেন। ইতিহাসকারদের মতে আটলান্টিক মহাসাগর এবং তার উপরে কি আছে তা নিয়ে মারাত্মক কৌতূহল ছিল আবু বকরের, তাই 2000 জাহাজ এবং হাজার হাজার দাসদাসী নিয়ে সমুদ্রে পাড়ি দেন তিনি। কিন্তু এরপর তিনি কখনো ফিরে আসেননি। ফলে উত্তরাধিকার সূত্রে রাজ্যের শাসনভার গিয়ে পড়ে মানসা মুসার ওপর। তিনি সিংহাসনে বসার পরেই মালি সাম্রাজ্যের আকার আরো বাড়তে থাকে। তিনি তার রাজত্বকালে আরো 24টি শহর যুক্ত করেন, যার মধ্যে একটি শহর ছিল টিম্বাকটু। অনেকের মতে তার রাজত্ব বিস্তৃত ছিল 2000 মাইল জুড়ে। আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে বর্তমান নিজার, সেনেগাল, গিনি, গাম্বিয়া পর্যন্ত তার রাজত্ব বিস্তৃত ছিল। এই বিশাল সাম্রাজ্যের সাথে তার আয়ত্তের মধ্যে আসে মূল্যবান খনিজ সম্পদ, বিশেষ করে সোনা এবং লবণ। বন্ধুরা, ব্রিটিশ মিউজিয়ামের হিসাব অনুসারে মানসার শাসনকালে পৃথিবীর অর্ধেক সোনা মজুদ ছিল মালিতে এবং সেই স্বর্ণের পুরোটাই মালিক ছিলেন মানসা মুসা। মালি সাম্রাজ্যে স্বর্ণের বিশাল মজুদ থাকলেও বহির্বিশ্বে এই সাম্রাজ্যের অতটা পরিচিতি ছিল না। কিন্তু 1324 সালে মানসা মুসা মক্কায় পবিত্র হজ পালনের জন্য যান। বলা হয় 60,000 মানুষের একটি দল নিয়ে মালি ত্যাগ করেন মুসা এবং তার সেই দলে ছিলেন সম্পূর্ণ মন্ত্রী পরিষদ, সৈনিক, কবি, ব্যবসায়ী এবং 12,000 দাসদাসী। একই সাথে সকলের খাবারের জন্য ছিল প্রচুর পরিমাণে ছাগল এবং ভেড়া। দেখে মনে হচ্ছিল মরুর বুক দিয়ে যেন একটি শহর চলছিল, যেই শহরের একজন দাসের গায়েও ছিল সিল্কের জামা কাপড়। তাছাড়াও শহরের সাথে চলছিল শত শত উটের শাড়ি, যাদের প্রতিটির পিঠে ছিল শত শত খাঁটি স্বর্ণ, যেই দৃশ্য এর আগে কেউ কখনো দেখেননি। মালি থেকে মিশর হয়ে মক্কায় পৌঁছেছিলেন তিনি। ফলে যাত্রাপথে লোকের মুখে মুখে ফিরতে থাকে তার নাম এবং এই হজের পরেই পৃথিবী জুড়ে পরিচিত হয়ে ওঠেন মানসা মুসা, যার নাম পৃথিবীর দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে। কায়রোতে থাকাকালীন মুসা অকাতরে বিলিয়ে দিতে থাকেন তার সমস্ত সোনা। এর ফলে সেখানকার সোনার দাম এতটাই সস্তা হয়ে পড়ে যে ভেঙে পড়ে সেখানকার অর্থনীতি। ফলে কায়রোর বাসিন্দাদের মনে মানসা মুসার ভ্রমণটি একটি দাগ কেটে যায়। মানসা মুসা তার তীর্থযাত্রায় যে প্রচুর পরিমাণে স্বর্ণ খরচ অথবা নষ্ট করতেন তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তার এই দানশীলতাই তাকে বিশ্বের নজরে এনে দেয়। তার প্রমাণ তিনি মালি এবং নিজেকে বিশ্বের মানচিত্রে স্থান করে দেন। 1375 সালে একটি কাতালান মানচিত্রে টিম্বাকটুর উপরে একজন আফ্রিকার রাজাকে স্বর্ণ হাতে বসে থাকতে দেখা যায়। তিনিই ছিলেন মানসা মুসা। ফলে দূর দূরান্ত থেকে মানুষ টিম্বাকটু দেখতে আসা শুরু করেন। মানসা মুসা মক্কা থেকে বেশ কয়েকজন ইসলামী চিন্তাবিদ এবং কবিদেরকে নিয়ে এসেছিলেন। বলা হয়ে থাকে মানসা মুসা সেই কবিকে পারিশ্রমিক হিসাবে 200 কেজি স্বর্ণ দিয়েছিলেন, যার বর্তমান বাজার মূল্য 82 লক্ষ মার্কিন ডলার। শিল্প এবং স্থাপত্য ছাড়াও তিনি সাহিত্য ক্ষেত্রে স্কুল, লাইব্রেরি এবং মসজিদ তৈরিতে অর্থদান করেন। ফলে অল্প সময়ের মধ্যেই টিম্বাকটু হয়ে ওঠে শিক্ষার কেন্দ্র এবং সারা বিশ্ব থেকে মানুষজন সেখানে পড়তে আসা শুরু করে, যা পরবর্তীকালে সাংকোর বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়, যার ফলে মানসা মুসাকে পশ্চিম আফ্রিকার শিক্ষার অগ্রদূত হিসাবে বিবেচনা করা হয়। কিন্তু দুঃখের বিষয়, তার এই নাম বহির্বিশ্বে অতটা পরিচিতি পায়নি। 1337 সালে মাত্র 57 বছর বয়সে মানসা মুসার মৃত্যু হয়, কিন্তু তারপর তার ছেলেরা সেই সাম্রাজ্য আর ধরে রাখতে পারেননি। ছোট রাজ্যগুলি একে একে বেরিয়ে যেতে থাকে এবং একসময় পুরো সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়। পরবর্তীকালে ইউরোপিয়ানরা আফ্রিকায় উপনিবেশ স্থাপন করে এবং বিস্তার করতে থাকে তাদের সাম্রাজ্য। ফলে ইতিহাসের পাতা থেকে মুছে যায় এই প্রভাবশালী সম্রাটের নাম। তো বন্ধুরা, এই ছিল পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তির কাহিনী, যার নাম আজ ইতিহাসের পাতা থেকে সম্পূর্ণভাবে মুছে গেছে। তবে এর সাথে আরও একটি তর্ক রয়েছে। বর্তমান ধনকুবের ইলন মাস্কের সম্পদের পরিমাণ 196 বিলিয়ন ডলার এবং জেফ বেজোসের 123 বিলিয়ন ডলার। মানসা মুসার সময় জিনিসপত্রের দাম ছিল সস্তা, তাই অনেকের মতে মানসা মুসা কখনোই সর্বকালের শীর্ষ ধনী ছিলেন না। এবং তারা আরও বলেন তখনকার দিনে বেশিরভাগই সম্পত্তি অন্য রাজ্যের ওপর আক্রমণ করে দখল এবং লুটপাট করে নেওয়া হতো, যা আজকের দিনে করা একেবারেই অসম্ভব। তো বন্ধুরা, এই ব্যাপারে আপনার কি মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। অবশেষে শুধু এটুকুই বলবো, কে বেশি ধনী এই তর্কে কখনোই জড়াবেন না, কারণ আমাদের কাছে নলেজটি হচ্ছে আসল জিনিস, যার জন্য আপনারা মিস্টিক সাবস্ক্রাইবার চ্যানেলটিকে এতটা ভালোবাসা দিয়ে থাকেন। আর আশা করব ভবিষ্যতেও এতটাই ভালোবাসা দিতে থাকবেন। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব
করে দিন, যাতে আমি আরো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। তো চলুন দেখা হবে আবার কোনো নতুন রোমাঞ্চকর ভিডিওতে। টেক কেয়ার।